আসসালামু আলাইকুম। দিস ইজ MBBK, দ্যাট মিন্স মোহাম্মদ বাজিদ বুস্তামি কুরাইশ। আমি একজন স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, আমি তোমাদের সামনে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে আসছি, জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা। আর অ্যাকচুয়ালি এক ছোটো ভাইয়ের রিকোয়েস্টে এই ক্লাসটা করা, আরও হয়তো বা দেরিতে করার প্ল্যান ছিল, যেহেতু সে রিকোয়েস্ট করছে তার স্বার্থে আমি জিনিসটাকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যেহেতু এই টপিকের উপর চাইছে, এই টপিক জানার জন্য আরও বেশ কিছু টপিক জানা উচিত। আমার স্বল্প জ্ঞান থেকে আমার যা মনে হয়েছে, যা যা জানা উচিত, সেই সিকোয়েন্সে এই জিনিসটাকে একটা ক্লাসে আনার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা কথা না শুরু করে আমরা একটু ছোট ছোট পার্ট আকারে ভিডিওগুলো করার চেষ্টা করব। দেখো, তাহলে প্রথম পয়েন্টে আমাদের এগুলা জানার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাকে কোষের বেসিকটা জানতেই হবে। তো কোষের বেসিক, কোষ কী হয়েছে, এটা কত প্রকার, কী কী, এর বিভাজন, অত ডিটেল আমরা জানতে যাব না। আমি শুধু কোষ তুমি চেনো কিনা, কোষের প্রত্যেকটা অর্গান চেনো কিনা, বা এই যে জিন তত্ত্ব জানার জন্য তোমাকে জিন সম্পর্কে বেসিক জানতে হবে, তাই না? তারপর জিন জানতে হবে, ডিএনএ কি, আরএনএ কি, ক্রোমোজোম কি, এগুলা বিষয়গুলো তোমাকে জানতে হবে। তোমাকে আমি চেষ্টা করবো ওই বিষয়গুলো ক্লিয়ার কাট জানানোর চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু আসি। দেখো, সেল। আচ্ছা, সেল সেল চিনো তো না? আচ্ছা, তোমাদের সেলের চিত্রটাও দেখানোর চেষ্টা করবো। নর্মালি উদ্ভিদ সেল আছে, প্রাণী সেলও আছে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে তো আমার সামনে একজন স্টুডেন্ট আছে, সে রেসপন্স করবে, জিনিসটা আমাদের জন্য সহজ হবে। দেখো, আচ্ছা, তো নর্মালি আমি একটু খুব ডিটেল আঁকাচ্ছি না, আমি একটু বোঝানোর জন্য বলতেছি। এটা যদি একটা যদি কোষ হইতো, কোষের মাঝখানে কি থাকে ভাইয়া? নিউক্লিয়াস থাকে, তাই না? নিউক্লিয়াস থাকে, পাশাপাশি কোষ গহ্বর থাকে। একটা যদি উদ্ভিদ কোষ আবার একটা প্রাণী কোষ হয়ে থাকে না, এটা যদি প্রাণী কোষ হয়ে থাকতো, আর এটা যদি আমরা একটা যদি উদ্ভিদ কোষের মতো লিখতে চাইতাম, তাহলে দেখা যেত উদ্ভিদ কোষের মাঝখানে বড় একটা কোষ গহ্বর থাকতো, তাই না? তার পাশে এরকম নিউক্লিয়াস থাকতো। তাহলে এটা একটা নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস। আচ্ছা, তোমরা এই চিত্রতে তোমাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানি বাইরে কি থাকে, কোষ প্রাচীর থাকে, তাই না? কোষ প্রাচীর আসলে কি মৃত পদার্থ না? আচ্ছা, মৃত পদার্থ, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি ওটা থাকবে? প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, তাই না? কোষ প্রাচীর থাকে না, আমাদের ডিরেক্ট এই যে যেটাকে আমরা বলি কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি আকার থাকে প্লাজমা লেমা, তাই না? এটাকে এর উপর ভেদ করে, এই যে কোষ ঝিল্লিকে ভেদ করে আমরা ভিতরে যতটুকু অংশটুকু পাবো, বাইরেটা কোষ ঝিল্লি না, ওটা ভেদ করে ভিতরে যতটুকু পাবো টোটালকে বলা হবে প্রোটোপ্লাজম। কি বলা হয় বলো তো? এই প্রোটোপ্লাজমের ভিতরে বা দুইটা অংশ থাকে। এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসটাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে যে অংশটুকু আছে না, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে এই সম্মিলিত এই পুরাটার নাম কি? সাইটোপ্লাজম। আর মাঝখানে এটা শুধু নিউক্লিয়াস। এই ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে সাইটোপ্লাজম আর এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এত কিছু আর জানার দরকার নেই। আমি এই যে আরে কয়েকটা শুধু নাম বলবো, বুঝছো? তোমরা আশা করি সেগুলো জেনে আসছো। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে আর কি কি আছে বলো তো? আমরা জানি মাইটোকন্ড্রিয়া আছে, তারপর কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে, গলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তারপর কি এই যে গহ্বরটা আছে না, ভ্যাকিউ কোষ গহ্বর আছে, তারপর লাইসোজোম আছে না? আচ্ছা, তারপর তোমরা কোষ কঙ্কাল দেখছো, পাশাপাশি একটা বিশেষ ওই যে রাইবোজোম নামক ওয়ার্ডটা দেখছো, তাই না? রাইবোজোম জানো, এবং পাশাপাশি সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, এগুলো আশা করি জানো। এখন আমরা এখান থেকে, কোষটা থেকে আমরা বিশেষ একটা বস্তু, অর্থাৎ কোষের যেটা প্রাণ, কোষের কেন্দ্রে অবস্থিত যে প্রাণটা, তাকে কি বলা হয় বলো তো? নিউক্লিয়াস না? আচ্ছা, কোষের কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে, আমরা বিশেষ করে প্রাণী কোষ নিয়ে কাজ করতেছি, এবং প্রাণী কোষের কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটাকে আমরা বের করে নেব। দেখো, এই নিউক্লিয়াসটাকে বের করে নিয়ে এখান থেকে আমরা একটু ডিটেল জেনে আমরা আমাদের মূল টপিকে চলে যাব। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানতে হয় যে মাঝখানে যেটা ছিল না, কি ছিল ভাইয়া? নিউক্লিয়াস ছিল না, বলো? আচ্ছা, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়ে থাকে, দেখো, এটা মনে করো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে আমি অত ডিটেল আঁকাইলাম না, বুঝছো? তোমাদের চিত্র দেখানোর চেষ্টা করবো। নিউক্লিয়াসের পাশাপাশি নিউক্লিয়াস রন্ধ্র আছে, রন্ধ্রগুলো আছে না? নিউক্লিয়াস রন্ধ্র পাবা। আচ্ছা, এই যে নিউক্লিয়াস রন্ধ্র পাবা, নিউক্লিয়াসের মাঝখানে কেন্দ্রে আরেকটা অত্যাধিক গাঢ় একটা অংশ পাবা, সেটার নাম কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাসের কে কেন্দ্র করে এই তো পেঁচানো অনেক তন্তুগুলো থাকবে না, এগুলাই কি বলা হয়? ক্রোমাটিন তন্তু, তাই না? আচ্ছা, এই ক্রোমাটিন তন্তু, এটা সেটা। আচ্ছা, এগুলা প্রত্যেকটার নাম কি, কোথাতে আসছে, এত ডিটেল আমি আমার টপিকে যাওয়ার জন্য যেগুলো লাগবে আমি সেগুলা বুঝাচ্ছি, বুঝছো? আচ্ছা, তাহলে পুরোটাই কি বলা হয়? নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের মাঝখানে কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাসের এই মাঝখানে যে তরলগুলো আছে, এগুলাকে বলা হয় কি? নিউক্লিওপ্লাজম। ঠিক আছে না? আর এই যে পেঁচানো যে অংশগুলো আছে না, এগুলাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এখন আমার এখানে দরকার শুধু ক্রোমাটিন তন্তুগুলো। এই অবস্থায় আছে না, এটাকে কি বলতেছি? ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু পেঁচানো অবস্থায় যে ছিল, এটাকে যদি আরেকটু পানি বিয়োজন করতাম, পানি বিয়োজন করলে আস্তে আস্তে এগুলো ফুলে উঠে একটু সংকুচি, মানে জিনিসটা একটু পরিষ্কার বোঝা যাবে না? পরিষ্কার যখন বোঝা যাবে, তখন এখান থেকে দেখো আমরা একটু জুম করতেছি, মনে করে এটাকে একটু জুম করতেছি, জুম করে আমরা যে একটা অংশ পাবো সেটাকে আমরা বলবো ক্রোমোজোম। কি বলবো?
এই মাঝখানে একটা কেন্দ্রের মতো থাকে, এই পাশে এই পাশে, এটা একটা ক্রোমোজোম। বুঝছো? একটু একটু আমি একটু মোটা করে রাখানোর চেষ্টা করলাম। এই যে ক্রোমোজোম আছে না, এটা কি ক্রোমাটিন তন্তুগুলাকে, পেঁচানোগুলাকে যদি পানি বিয়োজন করতাম আস্তে আস্তে ভিতরে দেখতাম কি পাইতাম? ক্রোমোজোম। এই ক্রোমোজোম যেটা পাইতাম না, ক্রোমোজোমের এই মাঝখানে যে কেন্দ্রটা আছে না, যেখানে জোড়া লেগে আছে, এটাকে বলা হয়, এটার নাম কি বলতো? আচ্ছা, ক্রোমোজোমের মাঝখানে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। নাম কি? সেন্ট্রোমিয়ার। আর এই চারপাশে চারটা পায়ের মতো আছে না, চারটা অংশ, এগুলার নাম কি? ক্রোমাটিড। ক্রোমোজোম এই চারটাকে কি বলা হয়? ক্রোমাটিড। ঠিক আছে, এখন আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমটা আছে না, এই ক্রোমোজোমের যে অংশ, এটাকে আরো জুম করতে চাচ্ছি। এটাকে কি করতেছি? জুম করতেছি। তাহলে একটু প্রসেসটা দেখো। আমরা সম্পূর্ণ নিউক্লিয়াস ছিল না, নিউক্লিয়াসের ভিতর থেকে কাকে বের করে নিলাম? ক্রোমাটিন তন্তুকে বের করে নিয়ে আমি পাইলাম ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে আরো একটু জুম করতেছি। দেখো, এটাকে আরো জুম করো না তোমরা? এটাকে যদি জুম করি, এর ভিতরে অনেক পেঁচানো অংশগুলো পাবো। দেখো, এইরকম অনেক এইভাবে এরকম অনেক কিছু পেঁচানো পাবো। পেঁচানো পাচ্ছি, এই পেঁচানো অংশকে যদি আরো জুম করতাম না, দেখো আমি স্টেপ বাই স্টেপ জুম করতেছি, বুঝতেছো প্রসেসটা? আচ্ছা, আরো যদি জুম করতাম, দেখতাম এর ভিতর অনেকটা পেঁচানো এইরকম 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 পাইতাম। বুঝতেছি? এইরকম পাইতাম। দেখো দেখো, এখন একটাই যে এইরকম একটা কিছু একটা দেখছো মনে হচ্ছে কি? আচ্ছা, একটা কোনো কিছুর সাথে মিলে যাচ্ছে, কোথা থেকে কোনটা আসতেছে বুঝতেছি? ক্রোমাটিন তন্তু, সেখান থেকে ক্রোমোজোম, ক্রোমোজোমকে যদি আরো জুম করো, একটু সরু সুতার মতো পাবা, তাই না? এর ভিতর বিশেষ করে যারা প্রাণী কোষ আছে তাদের ক্ষেত্রে হিস্টোন নামক প্রোটিন থাকে। আচ্ছা, আর যেগুলা মনে করে যে এককোষী, তাদের ক্ষেত্রে যেগুলা গোলাকার, তাদের ক্ষেত্রে থাকে না। এগুলা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য আছে, এগুলা তোমরা যেখানে শুধুমাত্র কোষ নিয়ে ডিটেল আলোচনা করা আছে না, সেখানে জানতে পারবা। যেহেতু আমাদের টপিকটা ভিন্ন, সুতরাং অত ডিটেল আমি যাচ্ছি না, আমি এই টপিক জানার জন্য যেটা লাগবে সেটা বলতেছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা যে পাইলাম, এটা কি বলো তো? এই যে এটাকে ক্রোমোজোমকে আর একটু ভাগ করে একটু এরকম দেখছো না, ডিএনএ মনে পড়ে? আচ্ছা দেখো, তার মানে এটা ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমকে এটা কি ছিল? খুব সরু অবস্থায়। তাকে আর একটু জুম করে যেটা পেলাম সেটার নাম কি? ডিএনএ। একটু একটু আইডিয়া পাইছি, এটা পুরাটার নাম কি? এই পুরাটার নাম হচ্ছে ডিএনএ। বুঝতেছি? এখন এই ডিএনএ এর ভিতর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, ডিএনএটাকে আরেকটু, এই ডিএনএটাকে আরেকটু জুম করে একটু বড় করে আঁকাই। আচ্ছা দেখো, এই পাশে একটু বড় করে একটু জুম করে আঁকাই। মনে করো এটাকেই আবার আমরা জুম করতেছি, জুম করে ওপর পাশে আঁকাচ্ছি। দেখো, জিনিসটা কীরকম? অনেকটা এইরকম। দেখো, এই যে এইরকম পেঁচানো পেঁচানো পেঁচানো, একটু সহজ করে আঁকাচ্ছি, বুঝছো? এই যে অংশটুকু। আচ্ছা, এর ভিতর বেশ কিছু আবার খাড় থাকে। আচ্ছা, এর ভিতর এরকম দেখছো না, যারা পড়ছো এরকম বেশ কিছু খাড় ছিল, এরকম বেশ কয়েকটা, পাঁচটা করে ছিল না? 1 2 3 4 5, এই যে বৈশিষ্ট্যগুলো ছিল, এগুলোর ভিতরে বেশ কিছু ক্ষারীয় পদার্থ ছিল। এখানে ডিএনএটার গঠন যদি তোমাদের বলা হতো, তখন আবার ডিটেল, যখন গঠন বলা হবে না তখন আরও ডিটেল বুঝতে পারবো। এর ভিতর যেগুলো আছে, এর ভিতর বেশ কিছু উপাদান আছে, সেগুলোকে বলা হয় এ থেকে কি বলা হয়? অ্যাডেনিন। এর সাথে কি যুক্ত হয়? টি যুক্ত হয়, থায়ামিন। ডিএনএ এর ক্ষেত্রে কি থাকে? টি থাকে, থায়ামিন থাকে। তারপর আরেকটা আছে জির সাথে কি যুক্ত হয়? সাইটোসিন। ঠিক আছে না? আচ্ছা, এই যে উপাদানগুলো, এই যে আমি যে এরকম এরকম লম্বা লম্বা সিঁড়ির মতো, মানে ওই যে একটা যে সিঁড়ির ক্ষেত্রে যেরকম থাক ব্যবহার হয় না, এরকম ইউজ করছি না, এগুলো আসলে কি এটি সিজি, এগুলো আসলে কি? একটা ক্ষারীয় পদার্থ, ক্ষার। আচ্ছা, এগুলা নিয়ে গঠন করছে না, তাহলে এই সম্মিলিত যে ডিএনএ, এর ভিতরে এরকম আছে কিনা? আছে। এর ভিতরে একটা নির্দিষ্ট খণ্ড খণ্ড অংশ যেটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, তাকে বলা হয় জিন। তাহলে এর ভিতর নির্দিষ্ট একটা অংশ, এই পুরাটা ডিএনএ না, ডিএনএ তো অনেক বড়, প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতর ডিএনএ এরকম পেঁচানো অংশটুকু আছে। তার নির্দিষ্ট অংশ, মনে করো এখান থেকে এইটুকু একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে এইটুকুকে কি বলা হবে? এইটুকু একটা জিন। বুঝতেছি? এইটুকু একটা জিন। আচ্ছা, তারপর মনে করো এখান থেকে এইটুকু একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে ওইটুকুর নাম কি হবে? ওটাও একটা জিন। বুঝতেছি? এই যে একটু একটা ধারণা পাইছি। তাহলে শুরুতে ক্রোমাটিন তন্তু, সেখান থেকে ক্রোমোজোম একে পেঁচানো ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় ছিল, চারপাশে ক্রোমাটিড ছিল। তারপর এখান থেকে আরও একটু যখন আমরা ডিটেল আকারে যখন একটু জুম করে আনলাম, সেখন যেটা পেলাম ডিএনএ। এই ডিএনএর ভিতর কি আছে? বিভিন্ন বেস, ক্ষার আছে, তাই না? এর একটা নির্দিষ্ট অংশ যেটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, সেটাকে আবার কি বলা হয়? জিন বলা হয়। তাহলে কোনটা বড়, কোনটা থেকে কোনটা আসছে, একটু ধারণা পাইছি না? এই যে ক্লিয়ার হয়েছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইটুকু। তাহলে জিনকে যদি সংজ্ঞা আকারে বলা হতো, তাহলে আমরা বলতাম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, তাই না? আচ্ছা, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলা হয়। তারপর আবার আরো অন্যভাবে সংজ্ঞা বলা যায় যে ডিএনএ যে অংশ আরএনএ তৈরি করে, সম্মিলিত ডিএনএ না, ডিএনএ এইটুকু অংশ তোমরা যখন আরো বড় হবা, তখন জানবা জিনিসটা কোথা থেকে আরএনএ তৈরি করে, কিভাবে তৈরি করে, তারও একটা লেন্দি একটা প্রসেস আছে, বুঝছো? আপাতত একটু এইটুকু মনে রাখো, ডিএনএ যে অংশ আরএনএ তৈরি করে সেটাকে কি বলা হয়?
জিন বলা হয়, বুঝতে পারছি? আচ্ছা, এই ক্লাসটা কাদের ক্ষেত্রে কাজে লাগবে জানো? যারা বিশেষ করে ক্লাস 19, এই 9-এর সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে না, তাদের ক্ষেত্রে একটু ডিটেল অংশ আসছে, বুঝছো? ক্লাস 9-এ যারা আছে, ক্লাস পাশাপাশি ক্লাস 10 এবং যারা ইন্টারমিডিয়েটে আছে, যাদের একটু বেসিক মনে হয় আর একটু ক্লিয়ার হয় উচিত, তাদের ক্ষেত্রে জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে? আমি তাহলে একটু মিশিয়ে দিই। আচ্ছা, মিশিয়ে দেওয়ার সাথে সাথে তোমরা আরেকবার একটু বলো তো, ডিএনএ বড় না জিন বড়? ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশকেই তো জিন বলা হয়, তাই না? তাহলে অবশ্যই বড় কে? ডিএনএ বড় না? ডিএনএ বড়, ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশই হচ্ছে জিন। আচ্ছা, আর যদি আরএনএ বলা হয়, তো তোমাদের আরএনএটাও চিত্রতে দেখানোর চেষ্টা করব। আরএনএ কি হচ্ছে? এই ডিএনএ আমরা ডাবল পেয়ার দেখতে পাইলাম না, মানে জোড়া জোড়া ছিল না? আর আর আরএনএর ক্ষেত্রে শুধু থাকে সিঙ্গেল একটা সুতার মতো অংশ থাকে, বুঝতে পারছি? আচ্ছা, সেগুলো তোমাদেরকে চিত্রতে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি তাহলে তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি? এতটুকু যদি বুঝতে পারি, তাহলে আমরা আমাদের অধ্যায়ের মূল টপিকে চলে আসি। দেখো, এতটুকু বুঝতে পারলে তাহলে আমাদের মূল টপিকে চলে আসি। তাহলে সেলের মোটামুটি একটা ধারণা, বেসিক ধারণা শুধু দিছি, যাতে এইটুকু বোঝা সহজ হয়। এখন দেখো হেরিডিটি, খুব সংক্ষেপে বলবো। হেরিডিটি জিনিসটা কি? হেরিডিটি জানার জন্য একটু একটু ক্লিয়ার করে এইটুকু জান। এই যে আমরা কোষ দেখলাম না, আচ্ছা, আমাদের মানব দেহ কোষ দ্বারা গঠিত না? আচ্ছা, আমাদের অনেকের এটাও ক্লিয়ার নাই যে আমাদের দেহে কোষ কতগুলো আছে, আসলে এই যে ক্রোমোজোম কতগুলো আছে, এগুলা অনেকের ক্লিয়ার নেই, বুঝছো? এই যে একটু আগে আমরা বললাম না কোষ, এই যে এইরকম একটা কোষ আঁকালাম না, কোষের ভিতরে এরকম নিউক্লিয়াস ছিল না, তার ভিতর নিউক্লিওলাস ছিল, অনেক কিছু ছিল, তাই না? নিউক্লিওলাস ছিল, এটা সেটা অনেক কিছু আঁকালাম। তার ভিতর গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, হাবি যাবে, অনেক কিছু ছিল। আচ্ছা, এই এত কিছু যে ছিল না, এইরকম আমাদের দেহে প্রায় 100 ট্রিলিয়ন, কতগুলো বলো তো? 100 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে বোঝো? 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি। কি? 1 লক্ষ কোটি সমান 1 ট্রিলিয়ন। তার মানে 100 ট্রিলিয়ন মানে কত হচ্ছে? একটু ক্যালকুলেটর হিসাব করে দেখো, অনেক বড় একটা সংখ্যা। এতগুলো আমাদের কোষ আছে, কারণ আমাদের দেহে 100 ট্রিলিয়ন কোষ আছে। প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসের ভিতর নিউক্লিওলাস আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসের ভিতর ক্রোমাটিন তন্তু আছে, এবং প্রত্যেকটা ক্রোমাটিন তন্তুকে আবার যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে ক্রোমোজোম পাবো। এবং প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, এবং প্রত্যেকটা ক্রোমোজোমের ডিএনএ নির্দিষ্ট অংশকে জিন বলে, বুঝতে পারছি? একটু বড় প্রসেস না? অনেকের ভুল ধারণা কি আছে জানো? আমাদের এই যে সম্পূর্ণ দেহ মিলিতভাবে, এই যে ক্রোমোজোম বলি, সম্পূর্ণ দেহ মিলিতভাবে হয়তোবা একটা ক্রোমোজোম, হয়তোবা একটা ডিএনএ, এসব মিসকনসেপ্ট আছে। এখন একটু ক্লিয়ার হয়েছে না? প্রত্যেকটা কোষের ভিতরে এই উপাদানগুলো আছে, বুঝছো? আর এই যে ডিএনএ আছে না, তারপর আমাদের এই যে ডিএনএ, তোমাদের যে ক্রোমোজোমটা বলা হচ্ছে, ক্রোমোজোম তোমরা আরেকটু ডিটেল জানলে জানতে পারবা যে ক্রোমোজোম কতগুলো আছে জানো? 23 জোড়া। কি বলা হয়? 23 জোড়া। 23 জোড়া সমান কতটি? 46টি, তাই না? আচ্ছা, 46টি, কিন্তু সবচেয়ে ভালো হয় কি জানো? 46টি না বলে 23 জোড়া বলাটাই উত্তম। কেন উত্তম জানো? 23টা জোড়া সেম আকৃতি। দেখো, তোমাদের চিত্রটা দেখানোর চেষ্টা করবো। মনে 1 নম্বর জোড়া এটা এইরকম, 2 নম্বর জোড়া দেখবা যে আরেকটা এরকম, 3 নম্বর জোড়া দেখবা যে এরকম, এইভাবে 23 নম্বর যে জোড়াটা আছে না, 23 নম্বর জোড়াটা, এখানে তোমরা এইটুকু পড়ছো না যে 23 জোড়ার ভিতর 22 জোড়া হচ্ছে অটোজোম, স্বাভাবিকভাবে অটোজোম দেহের। আর 23 নম্বর জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ওটা কি লিঙ্গ নির্ধারণ করে, তাই না? এইরকম 1 2 3 4 হইতে হইতে লাস্টের যেটা, সেটা 23 নাম্বার। সেই ক্ষেত্রে যেই দুটা মনে করো এইরকম আকৃতি, এটা ক্রোমোজোম না, এটা আবার ক্রোমোজোম, বুঝছো? এটা ক্রোমোজোম। এই যে দুইটা জোড়া আছে না, আর একটু ডিটেল বলে দেখো, এই যে 2 জোড়া আছে না, এই 2 জোড়ার ভিতর একটা আসছে বাবার থেকে, একটা আসছে মায়ের থেকে। সেই ব্যক্তির, মনে করো এটা একজন বাবা, আমি একজন বাবার ক্রোমোজোম এবার ডিটেল দেখাচ্ছি। তাহলে এই যে ক্রোমোজোমটা, তার ভিতর যে 23 জোড়া আছে, 23 জোড়া, প্রত্যেকটা জোড়া কোথা থেকে আসছে? একটা বাবার দেহ থেকে আসছে, মায়ের দেহ থেকে আসছে। এটাকেই যদি বিশ্লেষণ করতাম, দেখো এরকম ক্রোমোজোম লিখছি না, এই যে জোড়া লিখছি, এই জোড়া, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এটাকে যদি একটু বিশ্লেষিত করতাম, এটাকেই একটা ক্রোমোজোম আকারে দেখান যাইতো। এই যে এরকম তোমরা দেখছো না ক্রোমোজোমটা, অনেক সময় এই যে এরকম, তারপরে এই পাশে এরকম, এরকম দেখছো না? এটা কিন্তু একটা এরকম দেখাচ্ছি, এটাও কি এরকম হইতে পারে? এটাও কি সেম আকৃতির, এরকম 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 এরকম। তাহলে এটা একটা ক্রোমোজোম। এখানে কিন্তু একটারই 4টা আবার কি হয়েছে? ক্রোমাটিড। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্রোমোজোমের ভিতর, একটা ক্রোমোজোমকে আলাদা করলে এরকম ক্রোমাটিড আকারে পাওয়া যায়। তাহলে এইরকম সেম আকৃতির দুটা আছে, কিন্তু একটা আসছে বাবার থেকে, একটা আসছে মায়ের থেকে। এটুকু বুঝতে পারছি? এইভাবে লাস্ট যে 23 নম্বর যে ক্রোমোজোমটা আছে না, 23 নম্বরটা তুলনামূলক ছোট, সেটার মনে করে একটা এরকম দেখতে, এইরকম এরকম এরকম এরকম, এটা কি অনেকটা এক্স আকৃতির না? আচ্ছা, আবার আরেকটা হচ্ছে এরকম 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 এরকম, বুঝতে পারতেছি? এটা 23 নম্বর ক্রোমোজোম। 23 নম্বর ক্রোমোজোম, এটা দেখতে কিরকম বলো তো? অনেকটা এরকম না? এক্স এক্স। আচ্ছা, এক্স এক্স। আবার দেখো, এটা একটা আবার 23 নাম্বারকে আলাদাভাবে বলা যায়, এরকম একটা মনে করো এরকম এরকম এরকম, আরেকটা মনে করো যে এইরকম। আচ্ছা,
এটা অনেকটা দেখতে কিরকম বলো তো, এক্স ওয়াই আকৃতির না? এইভাবে একটু ধারণা করি, এই যে তোমরা বলো না যে 22 জোড়া, এই 23 জোড়া আছে না, 23 জোড়ার ভিতর 22টা জোড়া কি অটোজোম, তাই না? এটা হচ্ছে অটোজোম, এটা হচ্ছে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, বা আমাদের যে দেহ আস্তে আস্তে আমরা বড় হচ্ছে না, সেটা এটা কাজ করে। আর 23 নম্বর যে জোড়া ছিল না, শুধুমাত্র 23 নম্বর, এটাকে কি বলা হয়েছিল? সেক্স ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণ। এই লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমটা ছিল, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্স এক্স, একটা হচ্ছে এক্স ওয়াই। সবচাইতে ছোট যদি ক্রোমোজোম বলা হয় সেটা কি হবে? ওয়াই ক্রোমোজোম। বুঝতে পারছি? এই 23 জোড়া, 23 জোড়ার ভিতর 23 নম্বরই শুধুমাত্র লিঙ্গ নির্ধারণ করে। 23 জোড়া বা দুই প্রকার, একটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম, আর ছেলের ক্ষেত্রে একটু ধারণা ক্লিয়ার হয়েছে? আচ্ছা সুন্দর। এই যে প্রসেসটা আমরা বললাম না, এই যে প্রসেসটা, জিনিসটা এইভাবে আসছে, বুঝছো? এখন বিষয়টা হচ্ছে এগুলার উপর যে বিভাজন হয়, আমাদের দেহে অনবরত বিভাজন হচ্ছে না। আমরা ছোট্ট মানুষ ছিলাম না, আস্তে আস্তে বড় হয়েছি না, বলো? এই যে আস্তে আস্তে আমরা বড় হয়েছি, বড় হওয়ার পথে ধাপে ধাপে আমরা আস্তে আস্তে বড় হয়েছি, আমাদের হাত বড় হচ্ছে, পা বড় হচ্ছে, আমরা লম্বা হয়ে যাচ্ছি, সেই ছোট্ট বাচ্চা থেকে বড় হচ্ছে না। একটা যে বহুকোষী যে উদ্ভিদ ছিল, সেও ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে না। এই যে বড় হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোষ বিভাজিত হচ্ছে। এই যে বললাম না 100 ট্রিলিয়ন কোষ, শুরু থেকে এতগুলো কোষ ছিল, তার মানে এই কোষটা যখন বারবার বিভাজিত হবে, তখন তাকে বলা হয়, একটা থেকে আরেকটা বিভাজিত হবে, বিভাজনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। বিভাজন কত প্রকার? তার মানে আমরা সেল ডিভিশন যদি বলা হয়, তো সেল কি ডিভিশন। আচ্ছা, সেল ডিভিশনকে যদি আমরা ভাগ করতাম, তাহলে টোটাল আমরা পাইতাম হচ্ছে 3 প্রকার। কয়টা? 3 প্রকার। একটা ছিল অ্যামাইটোসিস, এগুলো এত ডিটেল না লিখে তুমি শুধু মনে রাখো তাইলে হবে। একটা কি ছিল? অ্যামাইটোসিস, তাই না? অ্যামাইটোসিস। আর 2 নম্বর কি ছিল? মাইটোসিস। 3 নম্বর কি ছিল? মিওসিস, তাই না? আচ্ছা, এটাকে আমি বলি মাইটোসিস, এটাকে বলি মিওসিস। মিওসিস, ঠিক আছে। এই যে অংশটুকু ছিল অ্যামাইটোসিস হয় নিম্ন শ্রেণীর যেগুলো প্রাণী আছে না, যেমন হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া, তারপর সায়ানোব্যাকটেরিয়া, তারপর অ্যামিবা, এই ধরনের, এদের ক্ষেত্রে কোন বিভাজন হয়? অ্যামাইটোসিস। আর মাইটোসিস কাদের ক্ষেত্রে হয়? এই বিশেষ করে যারা বহুকোষী আছে না, এই যে আমরা মানুষ বা এই যে বড় বড় গাছ দেখো, এগুলা এই যে অনবরত আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি নিজে ছোট থেকে বড় হয়ে যাচ্ছ না, এই ক্রমান্বয়ে যে বড় হচ্ছে, আমাদের বৃদ্ধি হচ্ছে, যে আমাদের গ্যাপ পূরণ হচ্ছে, এই ক্ষেত্রে কোন বিভাজন হয়? মাইটোসিস। এই মাইটোসিসের ক্ষেত্রে আমরা বলি মাইটোসিস ক্রোমোজোম, যে মাইটোসিস যে কোষটা আছে না, এই কোষের ভিতর কতগুলো ক্রোমোজোম থাকে বলো তো? 2n বলা হয় না? 2n কেন বলা হয় বলো তো? n মানে 23, n মানে কি বলো তো? ওই যে আমরা দেখলাম না কতগুলো ক্রোমোজোম থাকে, 23 জোড়া, তার ভিতরে 23 মানে হচ্ছে n, n সমান কত এখানে? 23। তার মানে 23 2n মানে কি 23 জোড়া। 23টা কয়টা আছে? 2টা আছে। এই কোষ যখন বিভাজিত হয়ে যায়, এই কোষ একটা থেকে 2টা হয় না বলো? একটা থেকে একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, এই যে বিভাজন হচ্ছে, এই পর্যায়ে তার ভিতর ক্রোমোজোম কতগুলো ছিল? 2n সংখ্যা কি ছিল? যেহেতু এটা মাইটোসিস বিভাজন হচ্ছে, আমার প্রত্যেকটা ক্রোমোজোমই সেভাবে বিভাজিত হয়ে যাচ্ছে সমানভাবে। এই বিভাজনকে কি বলা হয়? এই বিভাজনকে বলা হয় মাইটোসিস বিভাজন। ঠিক আছে না ভাইয়া? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি। আরেকটা তোমাদের মিওসিস যে বিভাজনটা আছে, মিওসিস বিভাজন, এটাই কি এই যে 3rd নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিভাজনটা, এই মিওসিসটা এখন যদি তোমাকে একটু ব্যাখ্যা করে দেখাই, দেখো। আচ্ছা, মিওসিস যখন হইতো তোমরা এরকম পড়তা না, এখানে ছিল কত? 2n। 2n কেন বলা হয়েছে? 23 জোড়া, একটা বাবার থেকে একটা, এখান থেকে বিভাজিত হয়ে হয় শুধু n। কি হয়? শুধু n। তাহলে এখান থেকে বিভাজিত হইলো শুধু n। এই জায়গায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে না ভাইয়া? আচ্ছা, অর্ধেক হয়ে গেছে। তার মানে এখনো আরেকটা ঝামেলা আছে, দেখো কনসেপ্টের আরেকটু সমস্যা আছে। 2টা n ছিল, সেখান থেকে কয়টা হয়েছে? সিঙ্গেল n হয়েছে। তার মানে এর ভিতর 23 জোড়া যে ছিল না, 23 জোড়া, এইভাবে লিখছিলাম না, এই একটা জোড়া, এই একটা জোড়া, তো এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা, এখান থেকে এইভাবে, মানে 23 জোড়া যে জোড়াই ছিল, তার মধ্যে থেকে একটা একটা করে আসছে। এরকম কি মনে হয়? না, দেখো এখানেও আরেকটু ঝামেলা আছে। এই যে 23 জোড়া ছিল না, আচ্ছা 23 জোড়া, দেখো আরেকবার ওইটা মনে করে দেখো। আমি বলছিলাম না এরকম 1 নম্বর জোড়া, 2 নম্বর জোড়া, তারপর 3 নম্বর জোড়া, এইভাবে আস্তে আস্তে 23তম জোড়া। এই যে জোড়া, এদেরকে আবার ডিটেল দেখাইছিলাম না, এই দেখতে আসলে কিরকম, এর ভিতর এইরকমও একটা আছে, এইরকম একটা আছে, তাই নাকি? আচ্ছা, এইরকম যে অংশটুকু আছে, এটা একটা আসছে বাবার থেকে, একটা আসছে, এই ক্রোমোজোমগুলো আবার পরস্পরের মধ্যে তাদের বৈশিষ্ট্য বিনিময় করে। কিভাবে বিনিময় করে জানো? একে যদি আরেকটু ডিটেল দেখাতাম, দেখো আমি একটু এলোমেলো ভাবে লিখতেছি, বুঝতেছিস তো না? আচ্ছা, তুমি একটু সাথে সাথে বুঝে নি। এই অনেকটা এরকম না, একটা এইরকম, আরেকটা এরকম, দেখো সেম সেম, মানে দৈর্ঘ্যে সেম, কিন্তু এরকম কি না, একটা এরকম, আরেকটা হচ্ছে, দেখো এবার বুঝতে পারছো? এরা দুটা পরস্পরের সাথে একটা বিশেষ অংশ বিনিময় করতেছে, পরস্পরের সাথে লিঙ্ক হয়েছে না, লিঙ্কে এই যে অংশটুকু, এই যে অংশটুকু হয়েছে না, মানে একটা বাবার ক্রোমোজোম ছিল, একটা মায়ের ক্রোমোজোম ছিল, সেই দুটো আবার পরস্পরের সাথে বৈশিষ্ট্য বিনিময় করতেছে, বিনিময় করে এখানে এই যে অংশটুকু হয়েছে না, এটাকে বলা হয় কায়াজমা।
তোমরা ছোট মানুষ, এত নাম মনে রাখার দরকার নেই, কিন্তু এটা কি বলা হয়, এই যে বাবা মারটা ছিল না, তারা আবার পরস্পরের সাথে বৈশিষ্ট্য বিনিময় করতেছে। বিনিময় করার পর এখন যে নতুন যেটা আমি পাইবো না, দেখো নতুন যেটা পাবো সেটা কিরকম হবে জানো, এক্স এক্স যেরকম পাইছিলাম না, দেখো এরকম পাইছিলাম না কিনা, এরকম একটা এক্স ছিল, এরকম একটা ছিল, আরেকটা ছিল এরকম, এরকম ছিল না ভাইয়া, এরকম ছিল কিনা, এরকম ছিল। কিন্তু এই জাতের বৈশিষ্ট্য বিনিময় করলো না, তখন এর যে এইটুকু লাল না হয়ে এই জায়গায় আবার নতুন করে নীল অংশ চলে আসছে। একটু বুঝতে পারতেছি কেন নীল অংশ হইলো, বৈশিষ্ট্য বিনিময় করছে। এই জায়গায় লাল ছিল না, এই জায়গায় এখন কি হবে জানো, নীল হয়ে যাবে। নীল হয়েছে কিনা, আবার দেখো ওইটা পুরাটা কি ছিল, নীল ছিল, ও আবার দেখো এখন লাল হয়ে গেছে, কারণ বৈশিষ্ট্য বিনিময় করছে কিনা। এই বৈশিষ্ট্য বিনিময় করার এই যে প্রক্রিয়ার সময় যে এক্স আকৃতি হয়েছে, এটাকে বলা হয়েছিল কায়াজমা। এখন একটু বুঝতে পারছি, ক্যামেরায় দেখা যায় এই যে এইভাবে। এখন দেখো এরা এই একটার ভিতরেই এই যে দুইটা ক্রোমোজোম ছিল, দুইটার ভিতরে এখন সেম বৈশিষ্ট্য আছে কিনা, আছে। বাবা এবং মা আলাদা ছিল, তারা পরস্পরের সাথে বৈশিষ্ট্য বিনিময় করে এইরকম হয়ে গেছে। এখন এখান থেকে যে কোনো একটা বিভাজিত হয়, তাহলে এখন ছিল কয়টা, 23 জোড়া, সেখান থেকে কয়টা আসতেছে ভাইয়া, অনলি 23টা। এখানে এই এন মানে কত, 23টা, বুঝতে পারছি, এই এন মানেও কত, 23টা। কিন্তু এর ভিতর বাবা মা, মানে এটাকে যদি আমি বাবা ধরতাম, তার মানে এই দুটা কার বলতো, একটা দাদু ভাই একটা দাদি ভাই না, তাই কিনা, বা নানু ভাই নানি এরকম আছে না, দাদু ভাই বা দাদি ভাই যে আছে তাদের এই ক্রোমোজোম, সেখান থেকে দুইটা মিক্স হয়ে কার ভিতর আসছিল, এই 2n, এটা মানে বাবার ভিতর। এই বাবার থেকে যখন মিওসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে, তখন ওই যে দাদা দাদির দুইটা লিঙ্ক হয়ে নতুন একটা বৈশিষ্ট্য বিভাজিত হয়ে আসতেছে কিনা, ওই বৈশিষ্ট্য বিভাজিত হয়ে এই এনে আসতেছে। এখন এই এনটা কি হবে জানো, এই এনটা প্রথম অবস্থায় দেখো এই যে বিভাজিত হয়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল না, ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক হয়ে যাওয়ার পর কি হয় জানো, এই অর্ধেক হয়ে যাওয়ার পর এখানে কি ক্রোমোজোম অর্ধেক হয়েছে, এটাকে বলা হয় মিওসিস 1 পর্যায়। তারপর এটাই আবার আরেকবার বিভাজিত হয়, প্রত্যেকটা আরেকবার বিভাজিত হয়, সেই বিভাজন কার মতো, মাইটোসিসের মতো, সেম বৈশিষ্ট্য। এটা আবার দুইবার বিভাজিত হবে, দেখো একটা হবে এন, আরেকটা হবে এন, এটাও আবার কয়বার, একটা এন আরেকটা এন, বুঝতে পারছি। এই জায়গা থেকে যে চারটা তৈরি হলো না, এই চারটার ভিতর সবচাইতে যেটা ভালো, যদি আমি এটা একটা যদি স্পার্ম কল্পনা করতাম, তাহলে এখান থেকে যে চারটা আছে না, বা শুক্রাণু, এই যে চারটা আছে না, এই চারটার মধ্যে থেকে একটা শুক্রাণু তোমার কাজ করবে, বুঝতে পারছো। আবার ভাবো যে চারটা হইলো, তাহলে এগুলার কোনটার কাজ কি, এখান থেকে কয়টা কাজ করবে, বা এইরকম অনেকগুলো আছে না, এর ভিতর ওই যে সন্তান জন্ম দিতে কাজ করবে মাত্র কয়টা, একটা কাজ করবে। অনেক কোটি কোটি থাকে না, কোটি কোটির ভিতরে কাজ করবে কয়টা, একটা, বুঝতে পারছি। একইভাবে মা আছে না, যে ফিমেল যে বডি আছে, সেখানেও সেম ভাবে 2n থেকে সিঙ্গেল এন হবে, এবং সেখানেও এরকম চারটা তৈরি হবে। সেখানে ওই যে ডিম্বাণু তৈরি হয় না, সেই ডিম্বাণু এই চারটার ভিতর সবচাইতে বেস্ট যেটা, সেই একটা কাজ করবে, বুঝতে পারতেছি। বাকিগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। এইটুকু বুঝতে পারছি কিনা। এই যে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যাওয়া দেখছি, তাহলে এই যে একটা থেকে আরেকটা ক্রোমোজোমগুলো ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার পর এখন যে 23 আসলো না, বাবার থেকে আসছে এন, আসছে মানে 23 আসছে, এন মানে এখানে কত আসলো, 23 আসলো। মার থেকেও এন আসবে কিনা, এটাও কত, 23 আসছে না ভাইয়া। তাহলে এই 23 দুটা মিলিত হয়ে যে একটা জাইগোট গঠন হবে নাকি, এখন কি গঠন হবে বলো তো, এখন যে নতুন করে ওই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট গঠন হবে, এটা আবার কত এন হবে বলো তো, এটা আবার নতুন করে 2n হবে কিনা, আবার 2n হবে। এই 2nটা হলো সন্তান। তাহলে শুরুতে দাদা দাদির থেকে ছিল, সেটা মিক্স হয়ে বাবার ভিতর, এখানে বাবা ছিল, বাবার থেকে আবার মিক্স হয়ে সেটা এইভাবে শুক্রাণু তৈরি হয়েছে, সেই শুক্রাণু থেকে আবার কি হচ্ছে, জাইগোট তৈরি হয়ে আবার সন্তান পাচ্ছে। এই কন্টিনিউয়াস প্রক্রিয়া চলতেছে। তার মানে এই জন্য দেখো না, অনেক সময় কোনো সন্তান কার মতো হয় বলে, বাবার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে। আবার কোনো কোনো সন্তান বাবা মা কার মতো হয় না, কার মতো হয়েছে, দাদুর মতো হয়েছে, বলে না, দাদুর মতো হয়েছে, নানুর মতো হয়েছে। কেন, কারণ ওই বৈশিষ্ট্য যে লুকানো ছিল, ওটা এই প্রজন্মে এসে প্রকাশ পাইছে, বুঝতে পারছি। এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা পরের পয়েন্টে, এই যে এখন হেরিডিটি যে বলছিলাম না, ছোট্ট একটা ওয়ার্ড দেখো, তার জন্য কত কি বললাম, তাই না। এখন একটু এগুলো হাবি জাবি মিশাই দিই, কেমন। আচ্ছা, জিনিসটা যদি সিকোয়েন্স অনুসারে দেখো, আশা করি অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, অনেক কিছু ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, এখন দেখো এই হেরিডিটি কাকে বলা হয় জানো, পিতা মাতার যেসব বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে প্রকাশিত পাওয়ার যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটাকেই বলা হয় বংশগতিবিদ্যা বা হেরিডিটি, বংশগতি বা হেরিডিটি, বুঝছো। এই যে হেরিডিটি, এই হেরিডিটি জাস্ট বোঝানোর জন্য তোমাকে এত কিছু বললাম। তাহলে এই যে কিভাবে কিভাবে স্থানান্তরিত হয়, বুঝতে পারছো না। তাহলে হেরিডিটি ক্লিয়ার। আচ্ছা, আর এগুলো তোমরা বাংলা বই পড়ে নিলে বিষয়টা বুঝতে পারবা, কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা।